আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ১ থেকে যে অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কী বুঝো? বাঙালি জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অভিব্যক্তি যার মূল ভিত্তি হলো বাঙালি জাতির ভাষা এবং হাজার বছরের লুকায়িত সংস্কৃতি। এটি এমন একটি আদর্শ যা ধর্ম বা বর্ণের ঊর্ধ্বে উঠে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে বাঙালিদের মধ্যে একতা সৃষ্টি করে। তো জাতীয়তাবাদ বলতে মূলত বোঝায় হচ্ছে আপনার একতা, কোন ভিত্তিতে হচ্ছে মানুষ হচ্ছে তারা একতাবদ্ধ হয়, ঠিক আছে? তো বাঙালি জাতি যারা আছে তারা দেখবেন ভাষা এবং হচ্ছে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি যেটা আছে এইটা নিয়ে হচ্ছে একতাবদ্ধ হয়। তো এইটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। পরবর্তীতে বলা হচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব কী? তো 1969 সালে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রভাব হচ্ছে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এই আন্দোলনের মাধ্যমে, এবং এই আন্দোলনের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে হচ্ছে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়, মিথ্যা মামলা করা হয়। এবং এইখানে দেখা যায় যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই আইয়ুব সরকার বা ওই পাকিস্তান সরকার কি করে, ওই মামলা থেকে নিঃশর্তভাবে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হন এবং তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। জেনারেল এখানে নতুন সামরিক সরকার বাধ্য হয় 1970 সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে। গণ অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাভাবনার কি হয়, নতুন করে দ্বার উন্মোচন হয় এটার মাধ্যমে, ঠিক আছে? তো 1969 সালে গণ অভ্যুত্থানের অনেকগুলো ভালো দিকের একটা হচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মানুষজন সর্বপ্রথম কি করে, একসাথে বা মিলিতভাবে হচ্ছে কোনো আন্দোলনে অংশগ্রহণ করে। এবং এই আন্দোলনের ফলে কি হয়, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিথ্যা মামলা থেকে কি হন, নিঃশর্তভাবে মুক্তি লাভ করেন। তো এর পিছনে এই অবদানগুলো বা এই কারণগুলো ছিল। পরবর্তীতে বলা হচ্ছে মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো। তো মৌলিক গণতন্ত্র ধারণাটি কে প্রবর্তন করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা হচ্ছে ক্ষমতাকে বা সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। অর্থাৎ এখানে সাধারণ জনগণ কী করতে পারেনি, ভোট প্রদান করতে পারে নাই। এই যে 80,000-এর মধ্যে 40,000 ছিল পূর্ব পাকিস্তানে এবং বাকি 40,000 ছিল পশ্চিম পাকিস্তানের নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য। তাদের ভোটেই রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাঙালি নিজেদের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নতুনভাবে উপলব্ধি করে কেন? যখন হচ্ছে দেখা যায় হচ্ছে বাংলা নিজেদের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নতুনভাবে উপলব্ধি করে কেন, ব্যাখ্যা করো। তো 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান নামে নতুন দুটি রাষ্ট্রের জন্ম হয়, তখন প্রথম থেকেই বাঙালিদের উপর নানা রকম দাবি দেওয়া বা হচ্ছে জোর জুলুম চাপিয়ে দেওয়া হয়, যার কারণে দেখা যায় যে হচ্ছে তারা নতুন করে হচ্ছে অধিকার আদায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। যদি আমরা এখানে পড়ি তাহলে দেখতে পারবো বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশবিশেষ। তখন এই দেশ পরিচিত ছিল পূর্ব পাকিস্তান নামে, এবং বর্তমান পাকিস্তান পরিচিত ছিল পশ্চিম পাকিস্তান নামে। পশ্চিম পাকিস্তানিরা শাসনের নামে শোষণ চালিয়েছিল পূর্ব পাকিস্তানি তথা বাঙালি জাতির উপর। বাঙালির উপর হওয়া নানা বৈষম্য অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বাঙালির নিজেদের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নতুনভাবে উপলব্ধি করে। তো এটার উদাহরণ দিতে পারি আমরা কি, সর্বপ্রথম আমরা জানি এটা ভাষার উপর কী করা হয়, আঘাত করা হয়। তার এছাড়া হচ্ছে সামরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক আরও নানান দিক থেকেই কী করা হয়, বিভিন্ন বৈষম্য চাপিয়ে দেওয়া হয়, যার কারণে তারা কী করে, নিজেদের অধিকার আদায়ের নতুন করে প্রয়োজন অনুভব করতে থাকে। পরবর্তীতে বলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে সকলকে যে বিষয়টি ঐক্যবদ্ধ করে তা ব্যাখ্যা করো। কোন বিষয়টি ঐক্যবদ্ধ করে? এটা হচ্ছে ভাষা এবং সংস্কৃতি, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। এই দুইটি জিনিস হচ্ছে সবথেকে শক্তিশালী ঐক্য সূত্র হিসেবে কাজ করে, ঠিক আছে? যে আমরা যখন বাংলা ভাষাভাষী কোনো জনগোষ্ঠী কাউকে দেখি, সেটা হতে পারে বহির্বিশ্বের কোনো একটি দেশে, বা আমরা যদি ধরেন বাঙালি সংস্কৃতিকে ধারণ করতেছি এমন কাউকে যদি বহির্বিশ্বের বা বিদেশে কাউকে দেখি, তাহলে কি হয়, আমাদের মধ্যে একটি ভালো লাগা কাজ করে। তো এইটাই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের একটি ঐক্যসূত্র হিসেবে কাজ করে, এই দুইটা জিনিস। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো বাংলা ভাষা। 1947 সালে দেশভাগের পর যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করা হয়, তখন পূর্ব বাংলার মানুষ ধর্মের ঊর্ধ্বে উঠে
ভাষাগত পরিচয়ে ঐক্যবদ্ধ হয়। 1952 সালের ভাষা আন্দোলনই প্রথম আমাদের শিখিয়েছিল যে আমাদের প্রধান পরিচয় হবে আমরা বাঙালি। হাজার বছরের সমৃদ্ধ বাংলা সাহিত্য, লোকজ সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস সব অঞ্চলের বাঙালিকে একই সুতোয় গেঁথেছে। এই জীবন আদর্শন বাঙালিদের মধ্যে ঐক্য গড়ে তুলেছে। বাঙালি জাতীয়তাবাদের মূল চালিকা শক্তি হলো ভাষাগত সংগতি। ঠিক আছে, তো এই হচ্ছে এই বাঙালি জাতীয়তাবাদের যে বিষয়টি সবাইকে ঐক্যবদ্ধ করেছে এই নিয়ে ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায়? এটা আমরা একটু আগে আলোচনা করেছি। পশ্চিম পাকিস্তানের শাসক আইয়ুব খান তার সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে যেই শাসন ব্যবস্থা বা পরোক্ষ নির্বাচন পদ্ধতি চালু করেন সেটিই হচ্ছে মৌলিক গণতন্ত্র। ঠিক আছে, তো এখানে মোট হচ্ছে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান থেকে 80,000 টোটাল হচ্ছে নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য ছিল, যারা হচ্ছে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচন করার আর ক্ষমতা রাখত। তারপরে বলা হচ্ছে আমরা দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব কেন? তো দেশের স্বার্থ রক্ষায় সচেতন হওয়া কেবলমাত্র একটি নৈতিক দায়িত্ব নয়, বরং এটি আমাদের নিজেদের অস্তিত্ব, অধিকার এবং সুন্দর ভবিষ্যতের জন্য অপরিহার্য। একটি দেশের উন্নতি বা অবনতির প্রভাব সরাসরি সেই দেশের প্রতিটি নাগরিকের উপর পড়ে। অর্থাৎ কোন একটা দেশ যদি উন্নতি লাভ করে তখন কি হয়, সেটা যেমন সবার অবদান, আবার যদি কোনো দেশ যদি অবনতির দিকে যায় সেটার কি দায় সবার উপর বর্তায়। তো যার কারণে আমরা যদি সচেতন না হই তবে দুর্নীতি ও সম্পদের অপচয় বাড়বে, যার ফলে আমাদের মূল্য বৃদ্ধি এবং এছাড়া আরও নানা ধরনের সমস্যা দেখা দেবে। বেকারত্বের মতো সমস্যা দেখা দেবে। দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা সর্বক্ষেত্রেই নাগরিক সচেতনতা প্রয়োজন। যখন নাগরিককে তাদের অধিকার এবং দেশের স্বার্থ নিয়ে সচেতন থাকেন তখন রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। দেশ কোনো বিমূর্ত ধারণা নয়, দেশ মানে আপনি, আমি এবং আমাদের চারপাশের মানুষ। দেশের ক্ষতি হওয়া মানে পরোক্ষভাবে নিজের এবং পরিবারের ক্ষতি হওয়া। তাই ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া আমাদের সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়েছিল কেন, ব্যাখ্যা করো। তো আমরা জানি হচ্ছে তৎকালীন সময়ের পাকিস্তানের সবথেকে বড় রাজনৈতিক দল ছিল হচ্ছে মুসলিম লীগ। আর 1949 সালে 23শে জুন হচ্ছে মূলত এই পূর্ব বাংলার প্রগতিশীল ও গণমানুষের নেতৃত্ব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়। তো তৎকালীন সময়ে যারা মুসলিম লীগের যারা সদস্য ছিলেন তারা সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের কেউ না কেউ। তো যার কারণে পূর্ব পাকিস্তানের তেমনভাবে বা তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করার জন্য তেমন কোনো রাজনৈতিক দল ছিল না। তো মূলত এই বাঙালিদের অধিকার আদায়ের লক্ষ্যেই মূলত এই আওয়ামী মুসলিম লীগ এই কী করা হয়, প্রতিষ্ঠা করা হয়। যদিও এই সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক দিককে লক্ষ্য রেখে হচ্ছে পরবর্তীতে 1955 সালে এই মুসলিম শব্দটি কী করা হয়, মুসলিম শব্দটি হচ্ছে এখান থেকে মূল শব্দ থেকে বা মূল নাম থেকে বাদ দেওয়া হয়, শুধুমাত্র আওয়ামী লীগ নামকরণ করা হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার ও মুসলিম লীগ বাঙালিদের কোণঠাসা করে ফেলে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তানে বাঙালিদের স্বপ্নভঙ্গ হয়। এই প্রেক্ষাপটে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এবং হচ্ছে আমরা যেটা জানি বা যেটা মনে রাখা জরুরি যে তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমানের ওই সময় প্রতিষ্ঠাকালীন পদবি ছিল হচ্ছে কি যুগ্ম সাধারণ সম্পাদক। তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে কি। তো 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। যে পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা রয়েছে, তার মধ্যে শুধুমাত্র একমাত্র বাঙালি জাতিরাই কী করেছেন, ভাষার জন্য জীবন দান করেছেন। তো বাংলাদেশে এক্ষেত্রে ব্যতিক্রম। 1952 সালে 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানি মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে সালাম, রফিক, শফিক, জব্বার সহ আরও নাম না জানা অনেকেই শহীদ হন। প্রতি বছর এই দিনে কী করা হয়, পতাকা অর্ধনমিত রাখা হয়। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে কী করা হয়, ফুল অর্পণ করা হয়। তারপর হচ্ছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, গভীর শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এবং এই দিনটি কি শহীদ দিবস হিসেবে পরিচিত। তাদের নাম বাংলাদেশের ইতিহাসে শনাক্ত করে লেখা থাকবে। তো এই যে ভাষার জন্য যে আত্মত্যাগ, এটাকে সম্মানার্থে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান ইউনেস্কো কী করেন 1999 সালে 17 নভেম্বর কী করে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে
কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। তো যখন পূর্ব বাংলার আরেকটি নাম হচ্ছে পূর্ব পাকিস্তান, এটা প্রদেশে কীভাবে পরিণত হয়? 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কি হয়? ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসেবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। র্যাডক্লিফ রোয়েদাদের মাধ্যমে সীমানা নির্ধারণের পর 14 আগস্ট 1947 সালে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। আর যখন থেকে অন্তর্ভুক্ত হয় তখন থেকে কি করে তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া বা অন্যায় অনেক কার্যক্রম কি করে এই পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেয়, যার কারণে মূলত হচ্ছে পূর্ব বাংলা পাকিস্তান একটি কি হয় প্রদেশে পরিণত হয়। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল প্রায় 1,500 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি পৃথক অঞ্চল নিয়ে। 1947 থেকে 1955 পর্যন্ত এই অঞ্চলের নাম ছিল পূর্ববঙ্গ, পরবর্তীতে এর নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান হিসাবে, ঠিক আছে। যার এরপরেও কি হয় অনেক ধরনের যেহেতু হচ্ছে ভাষা থেকে শুরু করে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের বৈষম্য চাপিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে অর্থ চোরাচালান থেকে শুরু করে সম্পদ পাচার সব দিক থেকেই হচ্ছে কি পশ্চিম পাকিস্তান মূলত হচ্ছে কি করে হচ্ছে নির্যাতিতের ভূমিকায় আবর্তিত হয়, যার কারণে বলা হচ্ছে পূর্ব বাংলা হচ্ছে এই পাকিস্তানের বা পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। তো এই ছিল হচ্ছে এখানে এই প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যা সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।